ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। আজ আমরা আলোচনা করব ইঞ্জিন ট্রাভেল, যেটি লিখেছিলেন আর কে নারায়ণ। সো ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করি আপনারা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে আনসার করতে পারবেন। অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যেন গল্পগুলো কমপ্লিট করা হয়। তো আজ থেকে শুরু করছি, আপনারা স্কিপ না করে দেখুন এবং পুরোটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। তো দেখুন, আর কে নারায়ণের ফুল ফর্ম মানে পুরো নাম ছিল রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তাহলে আর কে নারায়ণের পুরো নাম কী ছিল? পরীক্ষার মধ্যে আসতে পারে রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তো বলা হচ্ছে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তো আর কে নারায়ণ ছিলেন ইন্ডিয়ার একজন লিডিং ইংলিশ রাইটার্স। হ্যাঁ, একজন খ্যাতনামা বা বিখ্যাত একজন ইংরেজি লেখক আর কে নারায়ণ। তিনি ছিলেন ভারতীয়। হি ওয়াজ বর্ন ইন মাদ্রাস ইন 906। তো আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন মাদ্রাস কত সালে? 1906 মানে 1906 খ্রিস্টাব্দে। হি ওয়াজ এডুকেটেড ইন ডিফারেন্ট ইনস্টিটিউশন ইন দ্য সিটি অফ মাদ্রাস। আর তিনি মাদ্রাজের বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে শিক্ষা গ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ এ স্কুল টিচার ইন দ্য স্টেট সার্ভিস। আর তার বাবা ছিল একজন স্কুলের শিক্ষক। হ্যাঁ, স্টেট সার্ভিস মানে একটা রাজ্যের স্কুলের শিক্ষক। আর কে নারায়ণ হ্যাড নো লিকিং ফর সার্ভিস। কিন্তু আর কে নারায়ণের কোনো সার্ভিস বা চাকরির কোনো ইচ্ছে ছিল না। হি হ্যাড এ ফ্লেয়ার ফর রাইটিং। তো তিনি কিসের জন্য, কোন দিকে তার মনোযোগ ছিল? রাইটিংয়ের দিকে। হ্যাঁ, লেখক হিসেবে। হিজ ফার্স্ট নোবেল ওয়াজ সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস। ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার মধ্যে আসবে যে আর কে নারায়ণের প্রথম নোবেলের নাম কি, মনে রাখবেন সোয়ামি অ্যান্ড ফ্রেন্ডস। হি রুট মেনি ফিকশনস অ্যান্ড শর্ট স্টোরিজ। তো তিনি অনেক কিছু লিখেছিলেন, অনেক শর্ট স্টোরিজ, ছোটো গল্প লিখেছিলেন। দে আর হাইলি পপুলার, আর এগুলো ছিল খুব পপুলার, খুবই বিখ্যাত। হিজ নোবেল, তার একটা নোবেল দ্য গাইড, নাম কি? দ্য গাইড ওন দ্য সত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958। আর তার যে একটা নোবেল ছিল দ্য গাইড, আর এটার জন্য তিনি একটা পুরস্কার জিতেছিলেন, অ্যাওয়ার্ড জিতেছিলেন, যার নাম হচ্ছে সত্য একাডেমি। নাম কি? সত্য একাডেমি। কত সালে? 1958 খ্রিস্টাব্দে। অলমোস্ট অল হিজ নোবেল হ্যাভ দ্য ব্যাকগ্রাউন্ড অফ মালগুডি। আর তার যে বিভিন্ন নোবেল ছিল এগুলো কিসের ব্যাকগ্রাউন্ড বা কিসের উপর নির্ভর করে? মালগুডি। তো মালগুডি কি এখানে লেখা আছে দেখুন, অ্যান ইমাজিনারি স্মল টাউন। একটা ইমাজিনারি মানে এটাকে কি বলবো? কল্পনা। ঠিক আছে, এটা একটা কল্পনাপ্রবণ একটা ছোট টাউন, মানে এটা লেখকের কল্পনার মধ্যে এই টাউনটা ছিল, বাস্তবে এটা ছিল না। হিজ স্টাইল ইজ সিম্পল অ্যান্ড ডিলাইটফুল। আর তার যে রচনাশৈলী ছিল এগুলো সরল ছিল এবং চিত্তাকর্ষক ছিল। ডিলাইটফুল মানে চিত্তাকর্ষক বা সুন্দর। তো এখন আমরা গল্পটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা গল্পটা পুরোটা শুনুন, প্রত্যেকটি লাইন এক্সপ্লেন করা হবে। পরীক্ষার মধ্যে আসলে আপনারা আনসার করতে পারবেন। জাস্ট আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন। তাহলে দেখুন, শুরু করছি। যে গল্পটা, মেন যে স্টোরিটা রয়েছে ইঞ্জিন ট্রাভেলের, এই স্টোরিটা আলোচনা করছি। তো প্রথমে রয়েছে দেখুন, দেয়ার কেম ইন আওয়ার টাউন সাম ইয়ার্স এগো এ শোম্যান ওনিং অ্যান ইনস্টিটিউশন কল্ড দ্য গেটিল্যান্ড। বলা হচ্ছে কিছু বছর আগে আমাদের টাউনে একজন শোম্যান এসেছিলেন। হ্যাঁ, তো ওনার একটা ইনস্টিটিউশন ছিল যার নাম হচ্ছে গেটিল্যান্ড। পরীক্ষার মধ্যে আসবে শোম্যানের যে ইনস্টিটিউশন, এটার নাম কি? এটার নাম হচ্ছে গেটিল্যান্ড। Overnight, our Gymkhana ground had crowds pouring into the show from all over the district. বলা হচ্ছে ওভারনাইট, রাতারাতি কি হয়ে গেল, আমাদের যে জিমখানা গ্রাউন্ড রয়েছে এখানে ক্রাউড, একদম জনসংখ্যার ভিড় জমাতে লাগলো রাতারাতি। এবং কোথায় থেকে এই মানুষগুলো আসতে লাগলো? ফ্রম অল ওভার দ্য ডিস্ট্রিক্ট। এই ডিস্ট্রিক্ট থেকে একদম সব জায়গা থেকে মানুষ আসতে লাগলো। তারপরে দেখুন, গেটিল্যান্ড provided us with all sorts of fun and games and slide shows. বলা হচ্ছে গেটিল্যান্ড আমাদেরকে কি প্রোভাইড করতো? গেটিল্যান্ডটা কার? শোম্যান নিয়ে এসেছিলেন। তো তার একটা ইনস্টিটিউশন ছিল গেটিল্যান্ড। এই গেটিল্যান্ড আমাদেরকে কি করতো? বিভিন্ন কিছু প্রোভাইড করতো। যেমন দেখুন, অল সর্টস অফ ফান, বিভিন্ন মজার জিনিস প্রোভাইড করতো, অ্যান্ড গেমস, বিভিন্ন খেলাধুলার জিনিসও প্রোভাইড করতো। সঙ্গে থাকতো স্লাইড শো। ফর এ কাপল অফ আনার্স
In each booth we could watch anything from performing parrots to crack motorcycles looping loop in the dome of death. Moreover, there were lotteries and shooting galleries. বলা হচ্ছে দেখুন কি বলা হচ্ছে, ফর এ কাপল অফ আনার্স, পরীক্ষার মধ্যে আসবো, কয়েক আনার বিনিময়ে আমরা কি করতে পারতাম, মানে লেখক বলছে অনেক কিছু দেখতে পারতেন। হ্যাঁ, উই কুড ওয়াচ এনিথিং, অনেক কিছু মানে বিভিন্ন কিছু দেখতে পারতেন। ফ্রম পারফর্মিং প্যারটস, মানে প্যারট মানে টিয়া, টিয়া যে পারফর্ম করতো, এগুলো অরিজিনাল টিয়া ছিল। টু ক্র্যাক মোটরসাইকেল স্লোপিং লুপ ইন দ্য ডোম অফ ডেথ, বলা হচ্ছে আমরা যখন দেখবেন দুর্গাপুজো মেলার মধ্যে যাই, তো কিছুদিন আগে, আজ থেকে 2 বছর আগে আমাদের মোহনপুরে এসেছিল, এবং দেখবেন আগরতলার দুর্গাপুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় কি হয়, বিভিন্ন মেলার সময় অনেক কিছু আসে, যেমন দেখবেন বাইক চালাচ্ছে, কি করে একটা যাকে মরণ কুয়া বলা হয়, এটার মধ্যে কি করে বাইক চালায় একদম সাইড দিয়ে। হ্যাঁ, একদম খুব ডেঞ্জারাস এইগুলো, হ্যাঁ, যেগুলোকে আমাদের টিকিট কেটে দেখতে হয়। ঠিক একইভাবে লেখকের টাউনে যখন এসেছিল তখন কয়েক আনার বিনিময়ে তারা কি করতে পারতেন, প্যারট মানে টিয়া পাখির যে পারফর্ম এগুলো দেখতে পারতেন। মোটরসাইকেল লোপিং লোপস ইন দ্য ডোম অফ ডেথ, যেগুলিকে বলা হয় মরণ কুয়া। হ্যাঁ, মোটরসাইকেলগুলি ঘুরতো, এগুলোকেও টিকিট দিয়ে দেখতে হতো, কিন্তু লেখকরা দেখতে পারতেন কাপল অফ আনার্স, মানে কয়েক আনার বিনিময়ে। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে, দেয়ার ওয়াজ এ পার্টিকুলার কর্নার অফ দ্য শো উইচ ওয়াজ ইন গ্রেট ফেভার। বলা হচ্ছে কি, এই যে দেয়ার ওয়াজ এ পার্টিকুলার কর্নার, একটা কর্নার ছিল এই মেলার মধ্যে, একটা কর্নার ছিল। হ্যাঁ, এই যে শো হচ্ছিল, বিভিন্ন কিছু দেখানো হচ্ছিল, তার মধ্যে একটা কর্নার ছিল যেটা হচ্ছে উইচ ওয়াজ ইন গ্রেট ফেভার, যেটা ছিল সবচেয়ে ফেভারে। হ্যাঁ, তো এটা কি দেখুন, হিয়ার ওয়ান স্টুড এ চান্স অফ উইনিং এ ভ্যারাইটি অফ আর্টিকেলস। আর সেই জায়গাটা এত ফেভার কেন ছিল, ফেভারে বা ফেভারিট কেন ছিল, তার কারণ হচ্ছে এখান থেকে চান্স ছিল উইনিং হওয়ার, কোনো কিছু জেতার। এখানে ভ্যারাইটি অফ আর্টিকেলস ছিল, বিভিন্ন কিছু ছিল, যেমন পিনকশনস, সিউইং মেশিনস, ক্যামেরাস অর ইভেন এ রোড ইঞ্জিন। দেখুন লেখা আছে এখানে জিতার কী কী জিনিস ছিল, পিনকুশনস, তারপর হচ্ছে সেলাই মেশিন, ক্যামেরা, আর তার সাথে ছিল রোড ইঞ্জিন, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখুন রোড ইঞ্জিন, দেখুন একটা ইঞ্জিনের কথা বলা হচ্ছে, এটা থেকেই কিন্তু হলো ইঞ্জিন ট্রাভেল, ঠিক আছে। তো দেখুন ওয়ান ইভিনিং দ্য ড্রিউ টিকেট নাম্বার 1005, বলা হচ্ছে একদিন বিকেলে কি হলো, তারা একটা নম্বর তুললো যার নাম্বার হচ্ছে 1005, উইচ বিলং টু মি অ্যান্ড দ্যাট ডিক্লেয়ার্ড দ্যাট আই হ্যাড বিকাম দ্য ওনার অফ দ্য রোড ইঞ্জিন। বলা হচ্ছে একদিন বিকালবেলা কি হলো, একদিন বিকালবেলা তারা একটা নম্বর ড্র করলো যার নম্বর হচ্ছে 1005। ভেরি ইম্পর্টেন্ট, কেন লিখলাম, কারণ এটা গুরুত্বপূর্ণ। 1005 উইচ ওয়াজ বিলং টু মি, আর যে নাম্বারটা ছিল, যে নাম্বারটা আমার ছিল, অ্যান্ড দে ডিক্লেয়ার্ড, এবং তারা ডিক্লেয়ার্ড করে দিল যে এই যে রোড ইঞ্জিনের মালিক হচ্ছি আমি। It was not the sort of prize one could carry home at short notice. আর এটা এরকম একটা প্রাইস ছিল না, এটা এরকম একটা প্রাইস ছিল না যে কেউ কী করতে পারবে একদম একটা শর্ট নোটিসে, মানে অল্প সময়ের মধ্যে এটাকে বাড়িতে নিয়ে যেতে পারবে। যেমন সেলাই মেশিন হলে আমি নিয়ে যাব, হ্যাঁ, ধরুন পিনকশনস হলে নিয়ে যাব, ক্যামেরা হলে আমি নিয়ে যাব, কিন্তু রোড ইঞ্জিনকে আমি নিয়ে যেতে পারবো মানে সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে। এটা এরকম কোনো প্রাইস ছিল না যেটা বলার সঙ্গে সঙ্গে আমি নিয়ে যাব। দেখুন লেখক কি অদ্ভুত একটা প্রাইজ জিতেছিলেন। However, যাই হোক, the showmen agreed to keep the engine on the Gymkhana grounds till the end of their season, and then I would have to make my own arrangements to take it out. বলা হচ্ছে however, যাই হোক, এটা যেহেতু সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো প্রাইজ নয় বা জিনিস নয়, তার জন্য শোম্যান কী করলেন, এগ্রি হলেন। এগ্রি মানে রাজি হলেন। কিসে রাজি হলেন, যে তারা যতদিন পর্যন্ত জিমখানা গ্রাউন্ডে থাকবে বা পারফর্ম করবে, গেটিল্যান্ড যতদিন পর্যন্ত জিমখানা গ্রাউন্ডের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত এই সিজনের, ততদিন পর্যন্ত এই রোড ইঞ্জিনটা এখানেই থাকবে। কিন্তু তারা যখন চলে যাবে তারপরে কিন্তু লেখকেরই অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর দেখুন, when the showman took down his boots and packed up
I received a notice from a municipality ordering the engine to be removed at once. বলা হচ্ছে যখন সৌমেন কি করলেন, তিনি প্যাক করে নিলেন সব কিছু এবং এগুলো নিয়ে তিনি চলে গেলেন। মানে তিনি যে গেটিল্যান্ডটা বসিয়েছিলেন, যে ইনস্টিটিউশনটা, এটা থেকে মানে জিমখানা গ্রাউন্ড থেকে গেটিল্যান্ড সরিয়ে নিলেন। তারপর মিউনিসিপ্যালিটি থেকে একটা অর্ডার আসলো। তো অর্ডারটা কি? অর্ডারটা হচ্ছে এই যে রোড ইঞ্জিনটা রয়েছে এটাকে রিমুভ করার জন্য। কার কাছে অর্ডারটা আসলো, কার কাছে এই চিঠিটা আসলো বা অর্ডারটা আসলো? এটা আসলো আমাদের লেখক আর.কে নারায়ণের কাছে। ঠিক আছে, তিনি ছিলেন একজন টকেটিভ ম্যান, মানে এই গল্পের মধ্যে তিনি এই সব কিছু বলছেন। আদারওয়াইজ দে উড চার্জ রেন্ট ফর ইট। আর যদি এটাকে রিমুভ না করা হয় তাহলে কি করা হবে? এই যে রোড ইঞ্জিনটা এই যে জিমখানা গ্রাউন্ডের মধ্যে রয়েছে তার জন্য তারা কি করবে? এটার জন্য টাকা নেবে, চার্জ নেবে বা ভাড়া নেবে। আই ওয়াজ এ পুর ম্যান, আমি ছিলাম একজন গরিব মানুষ। কে বলছে? আর.কে নারায়ণ বলছে, কিন্তু আমি ছিলাম একজন গরিব মানুষ। বাট আই পেড 10 rupees এ মান্থ ফর দ্য নেক্সট 3 months। দেখুন এখান থেকে পরীক্ষার মধ্যে আসবে। এটাকে কি করা হলো, যখন তিনি এখান থেকে সরাতে পারলেন না এবং তারা বললো যে চার্জ নেওয়া হবে, তার জন্য তিনি কি করলেন? প্রত্যেক মাসে 10 টাকা করে দিলেন। কতদিন পর্যন্ত দিলেন? কত মাস পর্যন্ত দিলেন? 3 মাস পর্যন্ত দিলেন। ভেরি ইম্পর্টেন্ট। and I had to pledge a jewel or two belonging to my wife। বলা হচ্ছে তার জন্য আমার একটা দুইটা কী করতে হলো? একটা দুইটা আমার ওয়াইফের, আমার স্ত্রীর কী করতে হলো? যে জুয়েল ছিল, মানে যে স্বর্ণ গয়না ছিল, এই গয়নাগুলো আমাকে কী করতে হলো? একটা একটা করে এটাকে কী বলো? বন্ধক দিতে হলো। I went up and down the town offering it for sale to all the sundry। আই অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি। বলা হচ্ছে তারপর আমি কি করলাম? আমি এই টাউনের মধ্যে ঘুরতে লাগলাম এটাকে সেল করার জন্য। শেষ পর্যন্ত কি করলাম? দেখুন, আই অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি। বলা হচ্ছে আই অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি। ও সরি, এখানে আরও অনেক কিছু রয়েছে। তো দেখুন, আই অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি of the local cosmopolitan club and the municipal chairman, but they did not want a road engine। বলা হচ্ছে এতটুকু পর্যন্ত পড়লাম। দেখুন বলা হচ্ছে আমি অ্যাপ্রোচ করলাম, কারে করলাম? সেক্রেটারিকে। কিসের সেক্রেটারি? এই যে কসমোপলিটন ক্লাব রয়েছে ওনাকে বললাম রোড ইঞ্জিনটা কেনার জন্য। তার সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যাল যে চেয়ারম্যান ছিলেন ওনাকেও বললাম এই রোড ইঞ্জিনটাকে নেওয়ার জন্য বা কেনার জন্য। বাট দে ডিড নট ওয়ান্ট এ রোড ইঞ্জিন, কিন্তু তাদের কোনো রোড ইঞ্জিনের দরকার ছিল না। দো they had a tennis court to be ruled every morning and a number of municipal duties to be performed। বলা হচ্ছে তারা এটা নিতে চাইলো না, যদিও যদিও তারার কি একটা ছিল, তাদের একটা টেনিস কোর্ট ছিল যেটাকে রুল করাতে হতো প্রত্যেক দিন। পাশাপাশি তারা যেহেতু মিউনিসিপ্যালিটির মধ্যে অনেক ডিউটিস করতে হতো, তার জন্য কিন্তু রোড ইঞ্জিনের দরকার ছিল, কিন্তু তারপরেও তারা রোড ইঞ্জিনটা নিতে চাইলো না। দেখুন লেখক, মানে এখানেই বলতে হয় লেখক, আমরা প্রাইজ জিতলে আনন্দ পাই, লেখকও প্রথমে আনন্দ পেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে লেখক যে রোড ইঞ্জিনটা জিতেছিলেন, প্রাইজ জিতেছিলেন, তার জন্য তারও প্রবলেম ক্রিয়েট হলো। 10 টাকা করে দিতে হলো, বইয়ের জিনিসপত্র বন্ধক দিতে হলো, তারপর পুরো টাউন ঘুরতে হলো যে রোড ইঞ্জিনটাকে কেউ কেনার জন্য। এগুলোও কিন্তু লেখক তারপরেও কিন্তু তার বন্দোবস্ত করতে পারলো না। তারপর দেখুন, meanwhile the municipality was pressing me to clear the ground as a cattle show was to be held there। বলা হচ্ছে মিউনিসিপ্যালিটি কী করলো? তারপর আরও আমাকে প্রেশার দিতে লাগলো। কিসের জন্য? এটা ক্লিয়ার করার জন্য, মানে গ্রাউন্ডটা, মানে রোড ইঞ্জিনটা সরিয়ে এই যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডটা ক্লিয়ার করার জন্য। তার কারণ কি? ক্যাটেল শো ওয়াজ টু বি হেল্ড। ক্যাটেল শো মানে ক্যাটেল হচ্ছে এই বিভিন্ন যে গরু ছাগল এগুলো যে রয়েছে গৃহপালিত প্রাণী, তাদের একটা মেলা হবে, এটার জন্য। আই বিকেম ডেসপারেট। তো বলা হচ্ছে আমি একদম কি হয়ে গেলাম? নিরাশ হয়ে গেলাম। আই বেগড এভরি পাসিং বাস ড্রাইভার। আই ইভেন অ্যাপ্রোচড এ মেল ইঞ্জিন ড্রাইভার বাট উইদাউট ইউজ। বলা হচ্ছে আমি কি করলাম? আমি মানে ভিক্ষা চাইতে লাগলাম, একদম ব্যাক্ট করতে লাগলাম বা অনেক কাকুতি মিনতি করতে লাগলাম এই বিভিন্ন বাস ড্রাইভারকে, বিভিন্ন মেল ইঞ্জিন ড্রাইভারকে, কিন্তু উইদাউট ইউজ, কোনো কাজে আসলো না এগুলো। অ্যাট লাস্ট দ্য লোকাল প্রিস্ট অফার্ড মি দ্য, মানে অ্যাট লাস্ট সবশেষে লোকাল প্রিস্ট মানে হচ্ছে এই যে পুরোহিত। কিসের পুরোহিত? লোকাল প্রিস্ট যেহেতু মন্দিরের পুরোহিত হবে, তিনি একটা অফার দিলেন। অফার্ড মি কিসের অফার দিলেন? দেখুন, সার্ভিস অফ হিজ টেম্পল এলিফ্যান্ট,
তাই মানে বলা হচ্ছে সবশেষে পুরোহিতের কাছে তিনি গেলেন, মানে এই যে সেই জায়গার যে স্থানীয় যে পুরোহিত, টেম্পলের পুরোহিত, কিন্তু পুরোহিত কী করলেন, তাকে একটু সহযোগিতা করলেন। তিনি বললেন ও এই যে টেম্পলের যে এলিফ্যান্ট রয়েছে সেই এলিফ্যান্টটাকে নিয়ে সার্ভিস, মানে এলিফ্যান্টটাকে নিয়ে কাজে লাগানোর জন্য। আই অলসো এঙ্গেজড 50 কুলিস টু পুশ দ্য ইঞ্জিন ফ্রম বিহাইন্ড। বলা হচ্ছে আমি তো মানে পুরোহিতের কাছ থেকে তো এলিফ্যান্ট নিলাম, হাতি নিলাম, পাশাপাশি আরও 50 জন কুলি মানে শ্রমিককে আমি নিয়োগ করলাম। কিসের জন্য? পিছন থেকে রোড ইঞ্জিনটাকে ধাক্কা দেওয়ার জন্য। কারণ হচ্ছে এখানে ক্যাটেল শো হবে, এটা সরাতেই হবে তার জন্য। দিস ড্রেন্ড অল মাই রিসোর্সেস, আর এগুলোর জন্য আমার যা রিসোর্সেস ছিল, যা কিছু ছিল, প্রত্যেকেই মানে যা কিছু ছিল, তিনি তো বারে বারেই বলছেন তিনি ছিলেন একজন গরিব মানুষ, তো ওনার কাছে যে রিসোর্স ছিল, যা সম্পদ ছিল, সবগুলোই এই তার বাবদ একদম খরচ হয়ে গেল এই রোড ইঞ্জিন সরানোর জন্য। মাই প্ল্যান ওয়াজ টু টেক দ্য ইঞ্জিন টু এ ফিল্ড ওন্ড বাই এ ফ্রেন্ড। বলা হচ্ছে আমার প্ল্যান ছিল, মানে লেখক বলছে আমার প্ল্যান ছিল যে এই ইঞ্জিনটাকে সরিয়ে আমি কী করব, আমার যে বন্ধুর জায়গা রয়েছে এখানে নিয়ে রাখবো। আই অলসো হায়ার্ড ওয়ান জোসেফ, এবং আমি একজন জোসেফকে হায়ার করলাম। জোসেফ, ঠিক আছে, নামটা মনে রাখবেন, জোসেফকে হায়ার করলাম। এ ডিসমিসড বাস ড্রাইভার হু সেড হি কুড স্টিয়ার অ্যান ইঞ্জিন ইফ ইট ওয়াজ ক্যাপ্ট ইন মোশন। বলা হচ্ছে এই যে আমি জোসেফকে যে নিয়োগ করলাম, জোসেফ কেমন ছিল? একজন ডিসমিস বাস ড্রাইভার, যিনি আগে থেকেই ডিসমিস হয়ে যাচ্ছে বাস ড্রাইভারের ক্ষেত্রে। এবং তিনি বলল, মানে জোসেফ বলল যে যদি রোড ইঞ্জিনের চাকাটা চলতে শুরু করে, তাহলে মানে মোশনে আসে, তাহলে কোনো অসুবিধা হবে না, সে স্টিয়ারটা একদম ঘুরিয়ে নিয়ে যেতে পারবে তার বন্ধুর ফিল্ডে। ইট ওয়াজ এ ফাইন সাইট, এটা ছিল একটা ফাইন সাইট। দ্য টেম্পল এলিফ্যান্ট ইয়গড টু দ্য ইঞ্জিন উইথ স্টোর্ড রুপস। বলা হচ্ছে একদম শক্ত দড়ি দিয়ে কী করা হলো, এই ইঞ্জিনের সঙ্গে এলিফ্যান্টকে বাঁধা হলো, এলিফ্যান্টের ইয়গ বাঁধা হলো, কারণ এটা হাতিটা টানবে সামনের দিকে, তার জন্য। তারপর বলা হচ্ছে দেখুন, with 50 determined men পুশিং ইট ফ্রম বিহাইন্ড। আর বলা হচ্ছে আমি যে 50 জনকে লোক নিয়োগ করলাম, যে 50 জনকে নিয়োগ করলাম, তারা কি করবে, পিছন থেকে ধাক্কা দেবে রোড ইঞ্জিনটাকে। অ্যান্ড জোসেফ সিটিং ইন দ্য ড্রাইভিং সিট, আর জোসেফ কী করলো, একদম ড্রাইভিং যে সিট রয়েছে মানে রোড ইঞ্জিনিয়ার, এটার মধ্যে বসে পড়লো। এ হিউজ ক্রাউড স্টুড অ্যারাউন্ড অ্যান্ড ওয়াজড ইন এ গ্রেট গ্লি। আর সেই জায়গার মধ্যে কী হলো, একদম অনেক মানুষ জড়ো হলো। ক্রাউড মানে অনেক মানুষ জড়ো হলো কিসের জন্য? এই দৃশ্যটা অনুভব করার জন্য। একটা কথা আপনাদেরকে বলি, আমরা যখন বাড়ির সামনে আশেপাশে এই ধরনের কোনো কিছু হয়, আমরা কিন্তু খুব মজা নিয়ে দেখি। হ্যাঁ, কারোর কষ্ট হচ্ছে, কারোর দুঃখ হচ্ছে, এটা না ভেবে আমরা কিন্তু খুব মজা নিয়ে দেখি। তো ঠিক একইভাবে এখানে যে ক্রাউড ছিল, হিউজ ক্রাউড, একদম অনেক ক্রাউড কী করলো, জমা হলো, এবং তারা একদম খুব মজার সঙ্গে এই জিনিসটা দেখছিলেন। দ্য এন্টিয়ার বিগেন টু মুভ, এন্টিয়ার হবে না, দ্য ইঞ্জিন বিগেন টু মুভ, আর ইঞ্জিনটা চলতে শুরু করলো। কারণ কি, 50 জন কুলি পিছন থেকে ধাক্কা দিচ্ছে, হাতি সামনের থেকে টানছে, জোসেফ বসে পড়েছে তার স্টিয়ারিং সিটের মধ্যে। ইট সিমড টু মি দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ মাই লাইফ। লেখক বলছেন এটা আমার জন্য ছিল আমার জীবনের গ্রেটেস্ট মোমেন্ট। বলা হচ্ছে ইট সিমড, আমার মনে হয়, ইট সিম টু মি, এটা আমার মনে হয় দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ মাই লাইফ। যখন রোড ইঞ্জিনটা চলতে শুরু করলো, তখন আমার মনে হচ্ছিল যে এটা আমার জন্য গ্রেটেস্ট মোমেন্ট, আমার জীবনের গ্রেটেস্ট মোমেন্ট হচ্ছে এটা। পরীক্ষার মধ্যে আসতে পারে যে লেখকের কখন মনে হলো যে এটা তার জন্য গ্রেটেস্ট মোমেন্ট। অ্যাকচুয়ালি যখন দেখুন এখানে লেখা আছে দ্য রোড ইঞ্জিন বা দ্য ইঞ্জিন বিগিন টু মুভ, যখন ইঞ্জিনটা মুভ করতে শুরু করলো, ইট সিম টু মি, এটা আমার মনে হলো দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ মাই লাইফ, এটা আমার মনে হলো যে এটা হচ্ছে আমার গ্রেটেস্ট মোমেন্ট, আমার জীবনের গ্রেটেস্ট মোমেন্ট। হোয়েন ইট রিচ দ্য রোড, যখন এটা কোথায় গেল, রোডের মধ্যে গেল, রিচ দ্য রোড, রোডের মধ্যে গেল। ইট বিগেন টু বিহেভ ইন এ স্ট্রেঞ্জ ম্যানার, আর যখন এটা রোডের মধ্যে আসলো, তখন এটা কি হলো, এটা একদম দেখুন, এটা একদম কীরকম হলো, স্ট্রেঞ্জ ম্যানার। এখানে আছে, এই পেজে আমরা দেখে নিই। দেখুন বলা হচ্ছে হোয়েন ইট রিচড দ্য রোড, যখন এটা রোডের মধ্যে আসলো, মানে যখন রোড ইঞ্জিনটা মুভ শুরু হলো, তখন তো লেখকের মনে হলো এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে সুন্দর মোমেন্ট, গ্রেটেস্ট মোমেন্ট। তারপর বলা হচ্ছে হোয়েন ইট রিচ দ্য রোড, যখন এটা রোডের মধ্যে আসলো, ইট বিগেন টু বিহেভ ইন এ স্ট্রেঞ্জ ম্যানার, আর এটা এরকমভাবে মানে বিহেভ করতে শুরু করলো একটা স্ট্রেঞ্জ ম্যানার, একটা অন্যরকম ম্যানারে। দ্য এলিফ্যান্ট ড্রাগড ইট ওয়ান ওয়ে, মানে এলিফ্যান্ট একদিকে টানছে,
মানে রোড ইঞ্জিনটাকে। জোসেফ টার্ন দ্য ওয়েল উইদাউট এনি আইডিয়া হোয়ার হি ওয়াজ গোয়িং। আর জোসেফ কী করছে, যিনি স্টিয়ারিংয়ের মধ্যে বসে আছে, সে আর তার কোনো আইডিয়াই নেই সে কোন দিকে চাকাটা নেবে, মানে কোন দিকে সে চাকাটাকে ব্রেক করে নেবে, কোন সাইডে নেবে, এটাও তার কোনো আইডিয়া নেই। অ্যান্ড 50 men clung to it in pushed it just when they liked। বলা হচ্ছে আর 50 জন মানুষ কী করছে, মানে যাদেরকে নিয়োগ করেছিলেন লেখক, মানে লেখক তো কী করছে, তারাও যার যেদিকে ইচ্ছে মানে কী করছে, ধাক্কাধাক্কি করছে, মানে একটা নির্দিষ্ট ওয়েতে ধাক্কাধাক্কি করছে না, বিভিন্ন দিক থেকে ধাক্কাধাক্কি করছে। অ্যাজ এ রেজাল্ট, এটার কি রেজাল্ট হবে, তাহলে আমরা তো বুঝতে পারছি উলট পালট চলছে, তাহলে রেজাল্ট কী হবে, অ্যাজ এ রেজাল্ট অফ অল দিস কনফিউজড dragging the engine ran straight into the opposite compound wall and reduced a good length of it to powder। বলা হচ্ছে এজ এ রেজাল্ট, তার পরিণামস্বরূপ কী হলো, রোড ইঞ্জিন একদম রাস্তার অপোজিট সাইডে চলে গেল, গিয়ে কী হলো, রাস্তার অপোজিট সাইডে যে একটা ওয়াল ছিল, ঘরের ওয়াল, এটার মধ্যে লাগলো, রোড ইঞ্জিনটা একদম লাগার পরেই এই যে ওয়ালটা একদম পাউডার হয়ে গেল। পাউডার বলতে ব্যাঙ্গে গুরু হয়ে গেল, পাউডারের মতো হয়ে গেল। লেখকের আরও দেখুন, লেখক এমনি প্রবলেমে পড়লো, আরও প্রবলেমে। এট দিস ক্রাউড লেট আউট এ জয়াস ইয়েল। আর সেই জায়গার মধ্যে যে ক্রাউড ছিল, মানুষ দেখছিলেন, তারা আনন্দের সহিত চিৎকার করে উঠলো। দেখুন আমরা মানুষ এরকম যে আরেকজনের দুঃখ কষ্ট দেখলে, বা দেখবেন পাড়ার এই জায়গার আমাদের দিকের যে সিস্টেমটা, এই বাড়িতে আরেকটা বাড়িতে ঝগড়া হচ্ছে, আমাদের দেখতে ভালো লাগে, আমার বাড়িতে ঝগড়া হচ্ছে, ওদের দেখতে ভালো লাগে, এরকম একটা পরিস্থিতি আর কি। তো ঠিক এরকম একটা পরিস্থিতি অ্যাট দিস ক্রাউড, মানে ক্রাউড কী করছে এখানে, একদম জয়াস করছে, মানে আনন্দ উপভোগ করছে এই জিনিসগুলো থেকে। দ্য এলিফ্যান্ট ডিসলাইক দ্য বিহেভিয়ার অফ দ্য ক্রাউড। আর এলিফ্যান্ট এই যে ক্রাউড এরকম যে বিহেভিয়ার করছে, তার জন্য এলিফ্যান্ট কিন্তু ডিসলাইক করছে, এই ধরনের ব্যবহারের জন্য এলিফ্যান্টটা ডিসলাইক করছে। ট্যাম্পড লাউডলি, সে জোরে চিৎকার করে উঠলো, সে বলতে এই হাতিটা। স্ট্রেন্ড অ্যান্ড স্ন্যাপড ইটস রোপস অ্যান্ড কিক ডাউন দ্য ফার্দার লেংথ অফ দ্য ওয়াল। একদম দড়িটা টান দিয়ে ছিঁড়ে ফেললো, ছিঁড়ে গিয়ে যে অবশিষ্ট ওয়ালটা ছিল, সেই ওয়ালটাকেও এক লাথি দিয়ে গুঁড়ো করে দিল। দেখুন রোড ইঞ্জিনটা প্রথম লেগে, ধরুন এটা একটা ওয়াল, রোড ইঞ্জিন লেগে এই উপরে এই জায়গাটা ভেঙে গেল, তো নিচের জায়গাটা ধরুন একটা কথার কথা বলছি, আর হাতি এসে ভেঙে দিল, একদম পাউডার করে দিল। দ্য 50 men fled ইন প্যানিক। আর এই প্যানিকের জন্য 50 men কী করলো, এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। দ্য ক্রাউড ক্রিয়েটেড এ প্যান্ডেমোনিয়াম, দ্য পুলিশ কেম অন দ্য সিন অ্যান্ড মার্চড মি অফ। বলা হচ্ছে আর 50 গুলি তো তারা দৌড়ে পালিয়ে গেল, আর যেই ক্রাউডরা ছিলেন, তারা একদম বিশৃঙ্খলা একটা তৈরি করলেন, আর সেই জায়গাতে পুলিশ আসলো এবং আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এটা ছিল একটা পার্ট। তারপর কিছুদিন পর লেখক যখন একদম চলে আসলেন, যেখানে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন, এখান থেকে চলে আসলেন, তারপর কি হলো দেখুন। অ্যাট দিস পয়েন্ট এ স্বামীজি কেম টু দ্য টাউন। আর এই সময়েই কি হলো, একজন স্বামীজি এসেছিলেন টাউনের মধ্যে। অ্যান্ড শোড হিজ ইউগিক ফিটস, এবং সে কী দেখাতে লাগলো, তার যে ইউগিক ফিটস আছে, তার যে ইউগিক কিছু জাদুকলা শিল্পকলা রয়েছে, এগুলো দেখাতে লাগলেন। হি এট গ্লাস টাম্বার্স। তারপর বলছে লেওন স্পাইক বোর্ডস। দেখুন সে কী করতে পারলো, কাচের গ্লাস সে খেতে পারে, মানে কে নিল, মানে স্বামীজি টাউনের মধ্যে আসলো, এসে তার ইউগিক ফিটস দেখাতে লাগলো, তার যে জাদু কৌশল রয়েছে তার মধ্যে সে কী করলো, কাচের গ্লাস খেয়ে ফেললো। সে কী করলো, লেওন স্পাইক বোর্ডস, মানে স্পাইক বোর্ড বলতে এরকম ধরুন এখানে লোহা আছে, এরকম লোহার মধ্যে সে শুয়ে পড়লো। হ্যাঁ, গার্গল্ড এ ড্রিঙ্ক অ্যাসিড। বলা হচ্ছে এই যে অ্যাসিড রয়েছে, অ্যাসিড নিয়ে সে কী করলো, গলা কুলকুল, আমরা যাকে কুলকুচি বলি, মানে কুলকুল করতে লাগলো গলার মধ্যে নিয়ে। এবার বুঝুন অ্যাসিড, ঠিক আছে। লিকড হট আয়রন রুটস, আর একদম আয়রনের যে লোহা রয়েছে, এগুলো গরম লোহা কী করতে লাগলো, সে মানে জিবা দিয়ে এটাকে মানে জিবাতে লাগাতে লাগলো আর কি, এরকম। চিউড অ্যান্ড সেলোড শার্প নেইলস।
স্টপড হিজ হার্টবিট অ্যান্ড বারিড হিমসেলফ আন্ডারগ্রাউন্ড। দেখুন তার যে বিভিন্ন জাদু কৌশল ছিল তার মধ্যে কী কী ছিল, তার মধ্যে ছিল সে গ্লাস খেয়ে নিতে পারতো, কাচের গ্লাস, সে বোর্ডের মধ্যে শুয়ে পড়লো, বোর্ডের মধ্যে কী করলো, বিভিন্ন ওই যে রড রয়েছে বা লোহা রয়েছে এগুলো সে জিব্বার মধ্যে লাগাতে লাগলো। সে কী করলো, তার যে হার্টবিট আছে হার্টবিটটা থামিয়ে নিতে পারলো, এবং বারিড হিমসেলফ আন্ডারগ্রাউন্ড, এবং সে নিজেকে কবর দিয়ে দিল মাটির নিচে, তারপরেও তার কিছু হলো না। অ্যান্ড নাও হি অফার্ড টু হ্যাভ এ রুড ইঞ্জিন ড্রিভেন ওভার হিজ চেস্ট। তারপর সে আরও কি বললো, যে রুড ইঞ্জিন তার বুকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাবে, মানে সে শুয়ে পড়বে এবং তার উপর দিয়ে কী করতে পারবে, রুড ইঞ্জিন চালিয়ে নিয়ে যেতে পারবে, এরকম জাদুকলা তিনি দেখাবেন, তার ইউগিক ফিটসগুলো দেখাবেন। তারপরে দেখুন, হি হ্যাড এ অ্যাসিস্ট্যান্ট হু হ্যাড বিন ট্রেন্ড টু হ্যান্ডেল এনি কাইন্ড অফ রুড ইঞ্জিন। বলা হচ্ছে তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, কার, স্বামীজির একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, সে কী করতে পারতো, সে যে কোনো ধরনের রুড ইঞ্জিন সে চালাতে পারতো। দিস ওয়াজ মাই মোমেন্ট টু রিকনিং। বলা হচ্ছে এটা আমার জন্য একটা মোমেন্ট ছিল জানানোর জন্য, বা আমার যে রুড ইঞ্জিন রয়েছে একটা ভালো একটা সময় ছিল। ইন রিটার্ন ফর লেন্ডিং হিম দ্য ইঞ্জিন হি উড ড্রিভেন ইট হুয়েনেভার আই ওয়ান্টেড। বলা হচ্ছে এই যে একটা সুযোগ আসলো স্বামীজির উপর দিয়ে রুড ইঞ্জিন চালিয়ে নিয়ে যাবে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাহলে তো রুড ইঞ্জিনের দরকার, এটা একটা সুযোগ ছিল, এবং সেই সুযোগে কি হলো, যে অ্যাসিস্ট্যান্ট কী করবে, তাই স্বামীজির উপর দিয়ে রুড ইঞ্জিনটা চালিয়ে নেবে, তার বদলা মানে তার পরিবর্তে কী করবে, এই রুড ইঞ্জিনটা লেখক যেখানে বলবে তার যে বন্ধুর জায়গাটা রয়েছে এখানে চালিয়ে নিয়ে রাখবে আর কি, তাহলে লেখকের একটা সুবিধা হয়ে গেল। তারপর দেখুন, বাট হোয়েন এভরিথিং ওয়াজ রেডি, কিন্তু যখন সব কিছুই রেডি হয়ে গেল, এ পুলিশ ইন্সপেক্টর কেম অ্যান্ড শোড দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার প্রহিবিটিং দ্য স্বামীজিস ফ্রম সেলুইং পটাশিয়াম সিলিন্ডার অ্যান্ড হ্যাভ অ্যান ইঞ্জিন রুড ওভার দ্য চেস্ট। বলা হচ্ছে দেখুন আমি বিষয়টা বুঝিয়ে বলছি, যখন এই ধরনের কার্যকলাপের জন্য সবাই রেডি, ঠিক সেই সময় একজন পুলিশ ইন্সপেক্টর আসলো একটা ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে। বলা হচ্ছে এই যে স্বামীজি যে তার বুকের উপর দিয়ে রুড ইঞ্জিন চালিয়ে নিয়ে যেতে পারবে এটা প্রহিবিটেড করা হলো, এটাকে বাদ দেওয়া হলো, এটা এখানে সে করতে পারবে না। ঠিক আছে, কে নিয়ে আসলো, একজন পুলিশ ইন্সপেক্টর, আর অর্ডারটা কোথায় থেকে ছিল, ম্যাজিস্ট্রেট থেকে। তো তারপর দেখুন, তারপর যে বিষয়টা আমাদের জন্য রয়েছে এটা হচ্ছে স্বামীজি লেফট অ্যাংগ্রিলি। আর এই কথা শুনে স্বামীজি কী হলো, খুব রাগ অনুভব করলো, তিনি রাগান্বিত হয়ে কী করলেন, এই জায়গাটা ছেড়ে চলে গেলেন। স্বামীজি লেফট অ্যাংগ্রিলি ফলোড বাই হিজ অ্যাসিস্ট্যান্ট, আর তার অ্যাসিস্ট্যান্টও স্বামীজিকে ফলো করতে লাগলো। অ্যাসিস্ট্যান্ট কে ছিল, যিনি রুড ইঞ্জিনটা চালাতে পারবেন। আই গ্রিপড দ্য অ্যাসিস্ট্যান্টস আর্ম অ্যান্ড ইম্পোর্টেড হিম টু টেক ইট টু দ্য ফিল্ড। আমি একদম কি করলাম, গিফট করলাম, মানে একদম অ্যাসিস্ট্যান্টের হাতে ধরে নিলাম যে এটাকে কি করার জন্য, রোড ইঞ্জিনটাকে ফিল্ডে নিয়ে রাখার জন্য। হি রিফিউজড, সে রিফিউজড করলো, সে মানা করে দিল। প্রবাবলি হি কুডেন্ট ড্রাইভ ইট অ্যাকসেপ্ট ওভার হিজ গুরুস চেস্ট। বলা হচ্ছে প্রবাবিলি হয়তোবা কী হতে পারে, সে যে রোড ইঞ্জিনটা চালাতে পারে শুধুমাত্র তার যে গুরুজি রয়েছে, স্বামীজি রয়েছে, স্বামীজির চেস্টের বুকের উপর দিয়ে, অন্যথায় সে কোনো জায়গাতে এই রোড ইঞ্জিনটা চালাতে পারে না, তার জন্য হয়তোবা মানা করছে। এটা লেখকের একটা অনুমান ছিল। হাওয়েভার, যাই হোক, এই ঘটনার পর তারপর বলা হচ্ছে যাই হোক, নেচার কেম টু মাই রেস্কিউ ইন অ্যান আনএক্সপেক্টেড ম্যানার। বলা হচ্ছে দেখুন, যাই হোক, নেচার, প্রকৃতি আমাকে রেস্কিউ করতে আসলো, আমাকে বাঁচাতে আসলো আনএক্সপেক্টেড ম্যানার, যেটাকে আমি এক্সপেক্ট করিনি, সেইভাবেই প্রকৃতিটা আসলো। দেখবেন প্রকৃতি সবসময় আমাদের উপকার করে। তো দেখুন, দ্য নাইট অ্যান আর্থকুইক হিট দ্য টাউন দ্যাট নাইট, এই রাত্রে কী হলো, প্রকৃতি কীভাবে লেখককে সাহায্য করতে আসলো, একদিন রাতে কী হলো, আর্থকুইক হিট করলো সেই টাউনের মধ্যে। উই ওয়ার থ্রোন আউট অফ আওয়ার বেডস অ্যান্ড ডোরস অ্যান্ড উইন্ডোজ রেটেলড। বলা হচ্ছে একদম এরকমই আসলো যে আমরা একদম বেড থেকে, বিছানা থেকে পড়ে গেলাম। তারপর হচ্ছে এই যে দরজা জানালা এগুলো কী হলো, কাঁপতে লাগলো। ঠিক আছে, মানে এখানে বলা হচ্ছে এই কিসের জন্য, এই আর্থকুইকের জন্য। Next morning, I went over to take a last look of my engine before leaving town.
বলা হচ্ছে যে একদম নেক্সট মর্নিংয়ে আমি কি করলাম, আমি টাউনটা ছেড়ে চলে যাব এরকম ভাবলাম। তার জন্য আমি কি করলাম, যাওয়ার আগে এই শহরটা ছেড়ে চলে যাওয়ার আগে আমি ইঞ্জিনটাকে দেখতে আসলাম। মানে লেখক তো কি করবে, লেখকের একটার পর একটা দুর্ঘটনা ঘটছে ইঞ্জিন নিয়ে। তো লেখক একদিন চিন্তা ভাবনা করলো যে সে কি করবে, এই টাউনটা ছেড়ে চলে যাবে, মানে তাকে আর কেউ খুঁজে পাবে না। তাহলে কি হবে, 50 যে পুলিশ ছিল তাদের টাকা দিতে লাগবে না, এই যে হাতিটা যে ব্যথা পেয়েছিল তার জন্য টাকা লাগবে না, এই যে ওয়ালটা ব্যাংকে ছিল তার জন্য টাকা লাগবে না, কোনো অসুবিধা নেই। সে কী করবে, সে এখান থেকে পালিয়ে যাবে, এই ধরনের একটা প্ল্যান করেছিল। তার জন্য তিনি নেক্সট মর্নিং কী করলো, সে কী করলো, একদম এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলো। তো শেষে একদম দেখতে আসলো যে রুট ইঞ্জিনটা কীরকম অবস্থায় রয়েছে। আই কুড হার্ডলি বিলিভ মাই আইজ, কিন্তু আমি আমার চোখটাকে বিশ্বাসই করতে পারলাম না। দ্য ইঞ্জিন ওয়াজ নট দেয়ার, ইঞ্জিনটা এখানে ছিল না। যখন সে একদম দেখতে আসলো, দেখলো যে ইঞ্জিনটা এখানে নেই। আই লুকড অ্যাবাউট অ্যান্ড রেজড এ হিউ অ্যান্ড ক্রাই, এবং আমি দেখতে লাগলাম, চিৎকার করতে লাগলাম। যখন ইঞ্জিনটা এখানে নেই তার জন্য আমি খুশিতে একদম ক্রাই মানে চিৎকার করতে লাগলাম। সার্চ পার্টিস ওয়েন্ট অ্যারাউন্ড, দ্য ইঞ্জিন ওয়াজ ফাউন্ড ইন এ ডিসইউজড ওয়েল নিয়ার বাই। বলা হচ্ছে সবাই এটা কী করতে লাগলো, খুঁজতে লাগলো ইঞ্জিনটাকে, কিন্তু অবশেষে পাওয়া গেল। কি পাওয়া গেল, একটা ডিসইউজড ওয়েল মানে একটা কুয়োতে পাওয়া গেল, কুয়োর মধ্যে পড়ে আছে সেই রোড ইঞ্জিনটা। উইথ ইটস ব্যাক আপ, মানে একদম উল্টো হয়ে কুয়োর মধ্যে পড়ে আছে কোনটা, রোড ইঞ্জিনটা। আই প্রেড টু হেভেন টু সেভ মি ফ্রম ফ্রেশ ট্রাভেলস, আমি একদম ভগবানের কাছে মানে ভগবানের কাছে আমি চাইলাম যে আমাকে যেন নতুন কোনো একটা দুর্ঘটনার মধ্যে আর না ফেলে দেওয়া হয়, তার জন্য আমি প্রেড করতে লাগলাম। বাট হুয়েন দ্য ওনার অফ দ্য হাউস সো হোয়াট হ্যাড হ্যাপেন, যখন এই মালিক দেখলো, কুয়োর মালিক এই জিনিসটা দেখলো, দেখে কি করলো, হি লাভড হার্টলি, সে একদম খুব খুশিতে হাসতে লাগলো। কে, কুয়োর মালিকটা। হি বিমড এট মি, সে আমার দিকে তাকালো। তারপর বলা হচ্ছে ইউ হ্যাভ ডান মি এ গ্রেট সার্ভিস, তুমি আমার জন্য একটা দারুণ সার্ভিস দিতে পারো। ইট ওয়াজ এ ডার্টিয়েস্ট ওয়াটার অন দ্য আর্থ অ্যান্ড দ্য মিউনিসিপ্যালিটি ওয়াজ সেন্ডিং নোটিস টাইম এগেন টু ক্লোজ ইট। বলা হচ্ছে এই যে কুয়োটা দেখছো, এই কুয়োর জল হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে ডার্টিয়েস্ট, সবচেয়ে নোংরা জল। আর মিউনিসিপ্যালিটি কিছুদিন পরে পরে আমাকে কি করছে, নোটিশ সেন্ড করছে এটাকে ক্লোজ করার জন্য, কুয়োটা বন্ধ করার জন্য। I was dreading the cost of closing, but your engine fits it like a cork. Just have it there. বলা হচ্ছে কি, আমি আমার এই কুয়োটা বন্ধ মানে যদি আমি ক্লোজ করতে চাই অনেক টাকা লাগবে, কিন্তু দেখো তোমার ইঞ্জিনটা এমনভাবে পড়েছে, একদম যেরকম বোতলের মুখা আমরা যেভাবে লাগাই একদম বন্ধ হয়ে যায় এইভাবে। বলা হচ্ছে এটাকে এখানেই ছেড়ে দাও। কে বলছে, কুয়োর মালিক বলছে। বা কুয়োটা কোথায় ছিল, ওই যে কুয়োটা ছিল এই বাড়ির, যে বাড়ির ওয়ালটা ভেঙে গিয়েছিল। বাট লেখক বলতে লাগলো, বাট আই উইল উইথড্র অল কমপ্লেন্টস অ্যান্ড চার্জেস এগেনস্ট ইউ অ্যান্ড বিল্ড দ্যাট ব্রোকেন ওয়াল মাইসেলফ, বাট অনলি লিভ দ্যাট থিং দেয়ার। বলা হচ্ছে আর বাট করতে হবে না, কিন্তু বলতে হবে না, একদম তোমার নামে যে কমপ্লেনগুলো রয়েছে, যে চার্জগুলো রয়েছে তোমার বিরুদ্ধে, সবগুলো আমি কি করব, তুলে নেব। নতুন করে আমার এই যে দেওয়ালটা, ভাঙা দেওয়ালটা আমি নিজেই তৈরি করব, জাস্ট এটাকে এখানে ছেড়ে দাও। বলা হচ্ছে দ্যাটস হার্ডলি এনাফ, আই মেনশনড এ ফিউ আদার এক্সপেন্সেস দ্যাট হিজ ইঞ্জিন হ্যাড ব্রট অন মি। বলা হচ্ছে সে কী করলো, সেই সময় লেখক সুযোগে কী করলো, সুযোগে শুধুমাত্র এইগুলো যে বললো না, তার একদম পুরো যে টাকা খরচ হলো ইঞ্জিনের জন্য বিভিন্ন বিষয়ে সবগুলো টাকা সে চার্জ করলো, বলল। হি এগ্রিড টু পে ফর অল দ্যাট, এবং কুয়োর মালিক রাজি হয়ে গেলো সব কিছু দেওয়ার জন্য। হুয়েন আই এগেন পাস্ট দ্যাট ওয়ে সাম মান্থস লেটার, কিছু মাস পর যখন আমি এদিকে যেতে লাগলাম, আই পিপড ওভার দ্য ওয়াল, একদম আমি ওয়ালের উপর দিয়ে উঁকি মারলাম। কে, লেখক। I found the mouth of the well neatly cleaned up. I heaved a sigh of relief. যখন আমি একদম উকি মারলাম এই রাস্তা থেকে ওয়ালের উপর দিয়ে, দেখলাম যে একদম এই যে কুয়াটার যে মুখটা আছে একদম সিমেন্ট দিয়ে একদম সুন্দরভাবে ঢাকা আছে।
আর শেষ পর্যন্ত আমি একটা কি করলাম, সাইট অফ রিলিফ, আই হিভড এ সাইট অফ রিলিফ, আমি একটা রিলিফ অনুভব করলাম। তো এই ছিল আমাদের আর্কান অ্যারোহেনের যে স্টোরিটা ইঞ্জিন ট্রাভেল। তো আশা করি আপনাদের যারা যারা এখনও পর্যন্ত স্কিপ না করে দেখেছেন আপনাদের কাজে আসবে, পরীক্ষার মধ্যে আনসার করতে পারবেন। ভিডিওটা 1-2 বার দেখবেন, তাহলে পরীক্ষার মধ্যে মনে থাকবে এবং আনসার করতে পারবেন। এবং এইভাবে আমরা আরও যে গল্পগুলো রয়েছে এগুলো আলোচনা করব। আর শেষে আমি বলছি, আমি যে এখানে অনেক কিছু শব্দ বললাম, আমার কিন্তু প্রনাউন্সিয়েশন ইংরেজিতে একদম ক্লিয়ার নয়, মানে আমি এই বিষয়টা জানি। তো অ্যাকচুয়ালি আমি এই ক্লাসটা দিয়েছি যেন আপনারা পরীক্ষার মধ্যে আনসার করতে পারেন, যেন ক্লাসটা দেখে আপনাদের সুবিধা হয় তার জন্য। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আর বলতে হবে না, এই বিষয়টা আমিও জানি। সো স্টে উইথ আর্ডিয়ান স্টাডি অ্যান্ড গেট সাকসেস।